আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের ইন্দোরের অ্যারোড্রাম বলে একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। যে সময় করোনা কাল চলছিল, তো ওই সময় একদিন সেখানকার একটা বাড়িটা ছিল একটা পুলিশ ইন্সপেক্টর, নাম ছিল জ্যোতি প্রসাদ শর্মা, আর তার স্ত্রী, তার নাম ছিল নীলম শর্মা। তাদের এক ছেলে আর এক মেয়ে। ছেলের বয়স 18 বছর। সে একটা মিলিটারি ট্রেনিং ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিল। তো করোনা যেহেতু, সেই সময় সে বাড়িতেই ছিল। আর তার একজন বোন, বয়স ছিল 17 বছর। তো 4 জনের একটা সংসার, তারা 4 জন থাকতো। ঠিক তাদের গায়ে লাগা সেম দেওয়াল, পাশের বাড়ি, সেটা ছিল ইন্সপেক্টরের বাবা। তিনি একজন রিটায়ার্ড ডিএসপি, তার নাম ছিল হরিপ্রসাদ শর্মা। তো বাবার আর ছেলের একদম পাশাপাশি বাড়ি, শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আলাদা, কিন্তু বাড়িটা একদম পাশে পাশে, মাঝখানে একটা দেওয়াল রয়েছে। জ্যোতিপ্রসাদের ছেলে, তো সে প্রত্যেক দিন রাত্রেবেলায় নিজের দাদুর বাড়িতে যায় ঘুমাতে। দাদুর সাথে অনেক গল্প করে, কখনো তাস খেলে, খেলার পরে সেখানে ঘুমায়। আর সকাল হলে সে বাড়ি ফিরে আসে। বাড়িতে মা, বাবা আর 17 বছরের বোন থাকে। তো প্রত্যেক দিন এমনই হয়। সেদিনও মানে 17 ডিসেম্বর সকাল হয়েছে। সকাল হতেই জ্যোতিপ্রসাদের মা আর বাবা পাশের বাড়িতেই থাকতো। মা প্রত্যেক দিন সকালবেলায় ছেলেকে একদম আর্লি মর্নিংয়ের যে চাটা, সেটা সে নিজে বানিয়ে নিয়ে ছেলের কাছে যেত, কারণ বৌমা সেই সময় ঘুমোতো। তো ওনারই কাজ ছিল ছেলেকে চাটা দিতে যাওয়া। তো সে চা দিতে যায়, বারবার নক করে, দরজা খোলে না। সে ফিরে আসে, আবার কিছুক্ষণ পরে যায়, আবার দরজা নক করে, কিন্তু দরজা খোলে না। সে ফিরে আসে। বেলা 9টা যখন বাজে, তখন ছেলেটা যায়, ঘুম ভেঙে যায়। দাদুর কাছে ছিল সে সারা রাত, ঘুম ভাঙে, সে যায় সকালবেলায় 9টার সময় নিজের বাড়িতে। বাড়ি গিয়ে সে যখন নক করে, তখনও দরজা খোলে না। তার দাদি বা তার ঠাকুমা আগেই 2বার এসেছিল, সেও বলে যে আমিও গেছিলাম, দরজা খোলা ছিল না। ছেলেটা যখন সকাল 9টাতেও দেখে যে দরজা খুলছে না, একটু চিন্তা হয়, কারণ কি সকাল 9টা পর্যন্ত তার মা বাবা ঘুমাতো না। তো সে দরজার উপরে একটা জাল মতো লাগানো ছিল, সে ওপরে উঠে জালে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় যে ভেতরে তার বাবা মা দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাবা মেঝেতে, মা কিন্তু খাটের ওপরে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। কাঁদলেই পাড়া প্রতিবেশী আর তার পাশের বাড়ি দাদু আর দাদি, তারা ছুটে আসে। আসার পরে পাথর দিয়ে দরজাটাকে ভাঙা হয়, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যখন আসে, সবার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন জানা যায় যে এই বাড়িতে একটা মেয়েও আছে 17 বছরের, সে তাহলে কোথায় গেল। তাহলে দাদু আর দাদি দুজন চিন্তা করে যে সেই মেয়েটাকে কেউ অপহরণ করে নেয়নি তো। তারপরে দাদু বলে ভোরবেলায় 4:30টার সময় সে মেয়েটাকে, মানে নিজের নাতনিকে, তাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরের চেন হাতে ধরে বাইরে ঘুরতে যেতে দেখেছে। সবাই অবাক হয়। ডিসেম্বর মাস, শীতকাল, 4:30টার সময় চারিদিক অন্ধকার থাকে। সেই সময় সে কেন বেরিয়েছিল? দাদু বলে যে আমার সন্দেহ হয়নি এই জন্য যে সে মাঝে মাঝে বেরোয়, এত সকালে হয়তো বেরোয় না, কখনো বিকেলে, কখনো সন্ধেবেলায় বেরোয়। তো আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণে ঘুম আসছে না, সেই জন্য হয়তো সে কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়েছে। সেই জন্য আমি কোনো প্রশ্ন করিনি, আমি টয়লেটের জন্য বেরিয়েছিলাম, তো আমি আবার ওটা দেখে গিয়ে ঘুমিয়ে পড়ি। প্রশ্ন, মেয়েটা কোথায় গেল? সকালবেলায় কিন্তু কুকুরটা গেটের কাছে বাঁধা অবস্থায় পাওয়া যায়। জ্যোতিপ্রসাদের 2তলাতে একটা তাদের ভাড়াটে থাকতো। সে বলে ভোরবেলায় 5টার সময় সে চিৎকার চেঁচামেচি, ঝগড়ার জোরে জোরে আওয়াজ পেয়েছে, আর জ্যোতিপ্রসাদের চিৎকারের আওয়াজ পেয়েছে। তার মনে হয় এত সকালবেলায় এই বাড়ির ওনার কেন এত ঝগড়া করছে। সে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, সে ঘুম চোখে ছিল। সে আবার গিয়ে ঘুমিয়ে পড়ে। তার মনে হয়েছিল যে জ্যোতিপ্রসাদ আসলে তিনি ড্রিঙ্ক করতেন, আর ড্রিঙ্ক করে আসার পরে মাঝে মাঝে স্ত্রীর সাথে, কখনো ছেলের সাথেও তর্কাতর্কি, ঝগড়া ইত্যাদি হতো। সেই ধরনের কিছু একটা হচ্ছে বোধহয়, কিন্তু এত ভোরবেলায় আগে কখনো হয়নি। সেদিন কেন হচ্ছে এটা কেউ আলাদা করে ভাবেনি, গুরুত্বও দেয়নি। তো জ্যোতিপ্রসাদের বাবা
হরিপ্রসাদ তিনিও নাতনিকে কুকুরের সাথে ঘুরতে দেখে গিয়ে ঘুমিয়ে পড়েন। তার ভাড়াটেও ভোরবেলায় 5টার সময় চিৎকার চেঁচামেচি হওয়া দেখেও সেও গিয়ে শুয়ে পড়ে। তাহলে ওই সময়টাতেই হয়তো কিছু একটা ঘটেছে। পুলিশের পুরো সন্দেহটা ছিল পুলিশ ইন্সপেক্টর হরিপ্রসাদের 17 বছরের মেয়ের ওপরে, কারণ মেয়েটা কুকুরটাকে আবার বাড়িতে রেখে কোথাও একটা চলে গেছিল। পুলিশ যখন সিসিটিভি চেক করে তখন দেখা যায় যে 2 দিন আগে থেকেই সিসিটিভিটা অফ করা আছে। ছেলেটা বলল সে জানেই না যে সিসিটিভি অফ করা আছে, সে জানতো যে ক্যামেরা চলছে, ক্যামেরা যে নষ্ট হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তার জানা ছিল না। কিন্তু পুলিশ দেখে যে ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হয়েছে, ক্যামেরাটা কিন্তু ঠিক আছে। তখন কিন্তু আরও বেশি সন্দেহ হয়ে যায় ইন্সপেক্টরের মেয়ের ওপরে, যে এই ঘটনা ঘটিয়ে হয়তো পালিয়ে গেছে। সেই মেয়েটার ফোনের লোকেশনটা ট্রেস করার চেষ্টা করা হয়, কিন্তু ফোনটা সবসময় সুইচ অফ ছিল। ঘটনাটা যেদিন ঘটেছে সেদিন রাত থেকেই ফোনটা সুইচ অফ। মেয়েটার যে দাদু হরিপ্রসাদ তিনি বলেন যে তার নাতনির সাথে এখানকারই পাশেই একটা ছেলে, তার নাম ছিল ডিজে, তার সাথে 2 বছর ধরে একটা সম্পর্ক আছে। সেই ব্যাপারটা আশেপাশের লোক বা মেয়েটার যে দাদা সবার কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন জানতে পারা যায় যে ওদের বাড়ির সামনেই একটা জায়গা আছে যেখানে অনেক ছেলেরা এসে আড্ডা মারে। বেশিরভাগ ছেলে পড়াশোনা করে না, নেশা করে। সেই জন্য জ্যোতিপ্রসাদ বিরক্ত হতেন যখন ওই ছেলেগুলো এসে ওখানে জড়ো হতো। তাদেরই মধ্যে একটা ছেলে, সে কিন্তু পাশের পাড়া থেকে আসতো, তার নাম ছিল ডিজে। তাকেও কিন্তু জ্যোতিপ্রসাদ পছন্দ করতেন না। সে ওখানে এসে বসতো শুধুমাত্র এই মেয়েটার সঙ্গে তার একটা রিলেশন ছিল সেই জন্য। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব হয়, তারপরে একটা সম্পর্ক তৈরি হয়। 2 বছর হয়ে গেছে। সেই পাড়াতে যে বন্ধুরা তার থাকতো তাদের কাছে ছেলেটার ফোন নাম্বারটা পাওয়া যায়। ছেলেটার নম্বরটাও কিন্তু সুইচ অফ ছিল, সেটাও পুলিশ ট্রেস করতে পারছিল না। হঠাৎ করে একবার 1 সেকেন্ডের জন্য ফোনটা অন হয়েছিল। সেই অন হওয়াতেই পুলিশ বুঝতে পারে, তার লোকেশনটা ট্রেস করে ফেলে। কিন্তু ছেলেটা বা মেয়েটা ভাবেইনি যে 1 সেকেন্ডেও পুলিশ তাদের ঠিকানাটা পেয়ে যেতে পারে। বেশ কিছু দূরে একটা হোটেল রুমে ছেলেটা আর মেয়েটা দুজনকেই পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে যে ঘটনাটা সামনে আসে সেটা আমি এবার বলবো। একদিন জ্যোতিপ্রসাদ নিজের মেয়েকে আর সেই ছেলেটাকে একসাথে গল্প করতে দেখে ফেলেছিলেন। তখন নিজের মেয়েকে তিনি বকেছিলেন আর ছেলেটাকে চড় মেরেছিলেন। মেরে বলেছিলেন আর কোনো দিন যেন তোমাদের দুজনকে একসাথে না দেখি। ছেলেটাকে বলেছিলেন যে এখন তোমার পড়াশোনার বয়স, তুমি পড়াশোনা করো, এখন তুমি আমার মেয়ের সাথে একদম কথা বলার চেষ্টা করো না, কারণ আমি পুলিশ, আমি তোমার পুরো লাইফটাকে নষ্ট করে দিতে পারি। এই কথা বলার পরে ছেলেটা কিন্তু সাহস পেত না এই পাড়াতে আসার। মেয়েটা ফোনে তার সাথে সব সময় যোগাযোগ রেখেছিল। মেয়েটা বারবার ছেলেটাকে বলে যে চলো আমরা বিয়ে করে অন্য কোথাও চলে যাই। ছেলেটার বয়স 21 বছর, মেয়েটার বয়স ছিল 17 বছর। বয়সটা খুব কম, মেয়েটা পড়াশোনা করছে। ছেলেটা বলে যে এটা এখন সম্ভব না, কারণ বিয়ে করে আমরা যেখানেই চলে যাব তোমার বাবা যেহেতু পুলিশ আমাদেরকে নিশ্চয় খুঁজে বের করবে, সেই জন্য এখন পালানোটা উচিত হবে না। মেয়েটা ছেলেটাকে বলে তাহলে অন্য কোনো প্ল্যানিং করতে হবে যাতে বাবাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। যদি বাবাই না থাকে তাহলে আমাদের দুজনকে কেউ খুঁজবে না। তো সেই সময় তাদের এটাই ঠিক মনে হয়েছিল। তারা প্ল্যানিং করে কোনো একদিন তারা এইভাবেই সব করবে। প্রথমে ভেবেছিল ঘুমের ওষুধ খাইয়ে বাবা মাকে মেরে ফেলবে, কিন্তু ঘুমের ওষুধ তারা কোনো ওষুধের দোকানে জোগাড় করতে পারেনি। দুজনেই, ছেলেটা বা মেয়েটা দুজনেই ওষুধের দোকানে ওষুধ জোগাড় করতে পারেনি, তাই জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল। তারপরে তারা প্ল্যানিং করে যে তাদের যে দাদা, সে তো পাশে দাদুর কাছে ঘুমাতে যায়, সে ঘুমাতে চলে যাবে। রাত্রিবেলায় মা বাবা ঘুমিয়ে পড়বে। ভোরবেলায় মেয়েটা কুকুরটাকে বাইরে নিয়ে যাওয়ার নাম করে অন্ধকার থাকতেই বেরিয়ে যাবে, আর সেই সুযোগে গেটটা খোলা থাকবে, ছেলেটা বাড়িতে চলে আসবে। মা বাবা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর যদি অ্যাটাক করা হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না। তারা সেটাই করেছিল। মেয়েটার ব্যাগে 2খানা চিঠি পাওয়া যায়। চিঠিতে পুরো বোঝা যায় যে তারা মাঝে মাঝে প্ল্যানিং করেছে যে
মা আর বাবাই হচ্ছে সবথেকে বড় তাদের ভালোবাসার শত্রু, তাদেরকে কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলেই আর কোনো ঝামেলা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যখন পুলিশ তাদেরকে ধরে, মেয়েটার বয়স 17 বছর। তো মেয়েটা যেহেতু নাবালিকা, সেই জন্য 3 বছরের জন্য তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল, তারপরে সে বেরিয়ে এসছে। তারপরে তার বাড়ির লোকজনেরা তাকে অ্যাকসেপ্ট করেছে বা করেনি সে বিষয়টা এখনও জানা নেই, কিন্তু ছেলেটা যার বয়স 21 বছর তাকে কিন্তু লোয়ার কোর্ট থেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। হাইকোর্টে এখনও তার কেসটা যায়নি। এই ঘটনাটা থেকে একটা ব্যাপার বোঝা যায় যে যে সময়টা পড়াশোনা করার সময় ছিল, যে সময়টা মেয়েটার পড়াশোনা করা উচিত ছিল বা ছেলেটারও পড়াশোনা করা উচিত ছিল, হয়তো ঠিক টাইমে তাদের বিয়ে হয়েও যেতে পারত। কিন্তু এখন যে ধরনের ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, তারপরে তো তাদের আর কোনোভাবেই একসাথে থাকা হয়ে উঠবে না। মেয়েটা নিজের জীবনে এত বড় ভুল করে ফেলেছে যে তার দাদু, তার দাদি বা তার দাদা হয়তো তাকে আর কোনো দিন জীবনে অ্যাকসেপ্ট করতে পারবে না। তার ভুলটা এতটাই বড়। আর আইন তাকে নাবালিকা মনে করলেও 17 বছর বয়সটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার একটা বয়স। আইন ব্যবস্থা মেয়েটাকে নাবালিকা মনে করলেও তার কিন্তু শাস্তি পাওয়াটা অবশ্যই দরকার। আর যে ছেলেটা, তাকে হয়তো পুরো জীবনটাই এইভাবে জেলেই কাটাতে হবে।